কিল বিল সোসাইটি এসভিএফ এর প্রযোজনা এবং সৃজিতের পরিচালনা। সিনেমাটা কেমন হলো? সৃজিত সুলভ সিনেমা হলো, নাকি সিকুয়েল প্রোপাগান্ডা, নাকি বাঙালির ইমোশন নিয়ে সুরসুরি দেওয়া এবং তার এনকেসমেন্ট করা? ডিটেলসে আলোচনা থাকবে। সিনেমার গল্প নিয়ে যদি বলতে হয়, যে অ্যাঞ্জেলিনা জোলি ছিল তার জীবনের উপর বা সেই ঘটনাটার প্রেক্ষাপটে এটা একটা অ্যাডাপ্টেশন করা হয়েছে এবং আমরা যে হেমলক সোসাইটি দেখেছি তার এটা সেকেন্ড পার্ট বলা হচ্ছে বা সিকুয়েল বলা হচ্ছে, যদিও গল্পের কোনো মিল নেই। কারণ এই গল্পে দেখানো হচ্ছে একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, সে ভালো নাম করেছে, পরে একটা সিনেমা পায়, অ্যাওয়ার্ড পায় এবং পরে একটা এমএমএসের ভাইরাল হয়ে যাওয়া। তারপর থেকে সে তার জীবন অবসাদ সব কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এবং সে সিদ্ধান্ত নেয় যে সে এই জীবন আর রাখবে না। বাট সেখানেও সে সেই ক্লাইম্যাক্সে পৌঁছাতে পারে না, তাই সেখানে আবির্ভাব ঘটছে মৃত্যুঞ্জয় করের। এরপরে কি ঘটছে এটা যদি জানতে হয় আপনাদের সিনেমা হলে গিয়ে দেখতে হবে। এবারে দেখুন, আমি মনে করি যে সৃজিত মুখার্জির যে সিনেমা থাকে না, তার সিনেমাটিক সেন্স থাকে, সেটা অনেক সময় আমাদেরকে এমন কিছু ডেলিভারি করার প্রত্যাশা দেয় তার ট্রেলারের মাধ্যমে, আমরা ভীষণ এক্সাইটেড হয়ে যাই। কারণ যে প্রমোশনাল এলিমেন্টগুলো আসে সেখানে অবশ্যই ট্রেলার, তার গান, সেগুলো আমরা ভীষণভাবে এনজয় করি কোনো কোনো ক্ষেত্রে। আমি যদি এই সিনেমার ট্রেলার নিয়ে কথা বলি, নান আউট, যেটা আমরা আগে রিভিউ করেছিলাম, একটা দারুণ ট্রেলার। সেখানে আমার কথা ছিল আমাদের অভিনেত্রীকে নিয়ে, তার প্রোনাউন্সিয়েশনকে নিয়ে, সেটা নিয়ে অবশ্যই আরও ডিটেলস আলোচনা থাকবে। বাট আমি এটাও বলি যে সৃজিতের যখন ট্রেলার খুব আউটস্ট্যান্ডিং কিছু অফার করে না, তার সিনেমাটা নিয়ে আমার ভয় হওয়া শুরু হয়ে যায়। আমি অনেক আশা রেখে কিল বিল সোসাইটি দেখতে গেছি, কারণ এর আগের সিনেমা সৃজিতের সত্যি বলে সত্যি কিছু নেই, আমার খুব ভালো লেগেছিল এবং আমি মনে করেছিলাম ওটা সৃজিতের কামব্যাক। এবারে সৃজিত এমন একজন ডিরেক্টর হয়ে গেছে যে তার প্রত্যেকটা সিনেমায় এমন হচ্ছে যে একটা খুব ভালো, তারপরেই আবার ডুবে যাচ্ছে, আবার কামব্যাকের আমরা প্রত্যাশা করছি। দেখুন, এই সুগার কোটিং কথাবার্তায় আমি যাব না। সিনেমাটা খুব ভালোর দিকে এগোচ্ছিল, বাট কিছু ক্ষেত্রে হয়নি। না, একটাই সিনেমার ভার্ডিক্ট হয়, সেটা আমি লাস্টে দেব। সিনেমার পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে আলোচনার ক্ষেত্রে বলতে হয়, কয়েকটা পজিটিভ দিক এই সিনেমায় আছে। প্রথম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এই সিনেমার পারফরমেন্স। বিশ্বনাথ দা এবং পরমব্রত এই সিনেমাটাকে হোল্ড করে। স্পেশালি আমি বিশ্বনাথদার কথা এই জন্য বলছি, তার কমিক টাইমিং এবং সেই ক্যারেক্টারটা ইটসেলফ না এই সিনেমাটার একটা অলংকার, তার জন্যই হয়তো আপনি সিনেমাটা দেখতে পারেন। পরমব্রতকে আমার মনে হয় সৃজিত মুখার্জির থেকে ভালো কেউ হ্যান্ডেল করতে পারে না। তার সিনেমায় তার ম্যাচুরিটি, তার ক্রাফট, তার গ্রোথ দেখা যায় এবং এই সিনেমাতেও দেখা গেছে। তার যে লুক ডিজাইন করা হয়েছে, তার পিছনের রিজনস এবং অবশ্যই সিনেমার সাথে সাথে যেভাবে যে প্রসেসের মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছে পরমব্রতকে, সেটা দারুণ। এবারে অনেকে এই কথাটা বলছিল বা এরকম শোনাও যাচ্ছিল যে কৌশানী আগের সিনেমা, অর্থাৎ তার যে কেরিয়ারের লাস্ট সিনেমা রিলিজ করেছে সেখানে ভালো অভিনয় করেছেন, সত্যি কথা। এই সিনেমাতেও তার কিছু কিছু জায়গা আছে, এক্সট্রিম ক্লোজে আমরা যখন দেখছি তার ইমোশনকে যখন ক্যাপচার করা হচ্ছে, যখন ডিরেক্টরের হাতে আছে তাকে দেখানো বা তার অভিনেত্রীকে সুন্দর করে প্রেজেন্ট করার যে জায়গাগুলো আছে সেগুলো ভালো। বাট ওই যেটা বলছিলাম, প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে আবারও ঘেটে ঘ, একদম কিছু কিছু জায়গায় যায় না, যেটা আমি ট্রেলারের ক্ষেত্রেও উল্লেখ করেছিলাম। ইনফ্যাক্ট কিছু কিছু জায়গা ওভার ড্রামাটিক হয়ে যাচ্ছে। এক্সপ্রেশন, যেহেতু সে একটা কমার্শিয়াল অভিনেত্রী, সেই ছাপটা কিন্তু এখনও আছে। আমি যদি কোয়েল মল্লিকের সাথে তুলনা না করবো ভেবেও করতে যাই, অনেক বেশি স্যাটেল ছিল সেই ক্যারেক্টারটা। তার যে একটা ফেজ ছিল লাইফের, সেটা আপনার বুকে এসে ধাক্কা মারে। এখানে আপনি সেই ক্যারেক্টারের সাথে হয়তো রিলেট হন, বাট সেটা কিছুক্ষণের জন্য, ওই ফিলিংটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয় না। সেটা অভিনেত্রীকে যে একটা অন্য স্কেলে নিয়ে যায়, সেটা এই সিনেমাটা করতে পারে না, সেটা আমাদের কৌশানী আমাদেরকে অফার করতে পারে না। স্টিল আমি বলবো তার যে সিনেমাগুলো হয় তার থেকে তো অনেক বেটার কাজ সে করেছে এবং আরও অনেক চরিত্র আছে, সাসপেন্স আছে, অনেক মোড়ক আছে বা অনেক ক্যামিওজ আছে, যেগুলো আমার মনে হয় খুব ভালো। পার্শ্ব চরিত্র এই সিনেমার ভালো কাজ করেছে, অনেক জায়গায় সেটা বোঝা গেছে। সেকেন্ড হচ্ছে, এই সিনেমার আমি যদি ফার্স্ট হাফের কথা বলি, সেটা একটা এঙ্গেজিং ফ্যাক্টর ক্রিয়েট করছিল এবং বলে না যে একটা সিনেমা শুরু আভাস দেয় কীরকম হবে, তো আমার এক্সপেকটেশন গ্র্যাজুয়ালি বৃদ্ধি পেতে শুরু করে। বাট তারপরে যেটা হয় সেটা আসছি। দেখুন, এই সিনেমায় গানের অনেক প্রয়োগ আছে, মিউজিক অনেক ভালো, সৃজিতের মিউজিকের সেন্স আছে, এটা আমি বারবার বলি। কিন্তু
এত বেশি ওভারলোডেড হয়ে গেছে না, মনে হচ্ছিল যেন একটু কম করে দে ভাই, একটু কম করে দে। এবারে এছাড়া কিন্তু আর সিনেমাটা তেমনভাবে কিছু অফার করে না, আমি যদি সাবজেক্টটাকে বাদ দিই, বিকজ সাবজেক্টটা সুন্দর, তার যে ওয়ান লাইনার ছিল, তার যে চিন্তাটা ছিল, বা আমি যদি লেখা লেভেলে গল্পটার কথা ভাবি সেটা ভালো। কিন্তু যখন এক্সিকিউশনের কথা আসে, সৃজিতের যে ঘরানা, তিনি থ্রিলার বানান, তিনি ইমোশনটাকে সেইভাবে হ্যান্ডেল করেন, তার ডায়লগস রাইটিং খুব স্ট্রং হয়। এখানে ডায়লগ আপনাকে মজা দেবে, কিন্তু কোনো জিনিস যদি বেশি হয়ে যায় না, তখন সেই জিনিসটা আমার জন্য ওয়ার্ক করে না। এখানে কিছু কিছু ডায়লগ হাসি দেবে আপনাকে, কিছু কিছু ডায়লগ আপনাকে ভাবাবে, কিছু কিছু জায়গায় যেভাবে পোকিং করা আছে, যেভাবে হোমাজগুলো আছে, সেগুলো আপনার ভালো লাগবে, কিন্তু পরক্ষণেই আপনার কিছু কিছু জিনিস মনে হবে বেশি হয়ে যাচ্ছে, ওভারডোজ হয়ে যাচ্ছে, যেটা এই সিনেমার জন্য ব্যাকফায়ার করে। এবারে দেখুন, কিছু কিছু জিনিসের না, এই যে আর্ট ফর্মগুলো হয় তার বিভিন্ন ধারা থাকে। সিনেমার একটা আলাদা জায়গা আছে, সিরিয়ালের একটা আলাদা জায়গা আছে, ড্রামা বিল্ডআপের একটা আলাদা জায়গা আছে, যাত্রাপালার একটা আলাদা জায়গা আছে। এই সিনেমাটা সেকেন্ড হাফ থেকে মনে হয় যেন সিরিয়াল হয়ে গেছে, রাদার আমরা একটু যাত্রার দিকে চলে যাচ্ছি, বিকজ অভিনয়, ড্রামা বিল্ডআপ এবং সিচুয়েশনাল ইমোশন এবং তার সাথে কমেডি পুরো মিলিয়ে মিশিয়ে একটা খিচুড়ি তৈরি হয়ে যায়। সিনেমাটা এত বেশি ড্র্যাগ করা হয়েছে, এত বেশি একে স্ট্রেচ করা হয়েছে, যার ফলে মনে হয় যেন কোথাও গিয়ে সিনেমাটা থমকে যায় আর এগোয় না। কারণ যে ফর্মেটটাই এই গল্পটাকে ঢালার চেষ্টা করা হয়েছে, যেটা স্ক্রিন প্লে ডিমান্ডও করে, যে ভালোবাসার গল্প, একটা লাভ অ্যাঙ্গেল, লাস্টে কিছু টুইস্ট বা অন্য জায়গায় কিছু টুইস্ট, এই করতে গিয়ে না যেহেতু জনারটা মিক্স হয়ে যায় সিনেমায়, যে আমি একরকম বলতে চাইছি, তার মধ্যে আমাকে এই অ্যাঙ্গেলটা দেখাতে হবে, সেটারও পরে আমাকে একটা জিনিস এস্টাবলিশ করতে হবে, আমার ডিরেক্টর সত্তাকেও বজায় রাখতে হবে, এমন কিছু অফার করতে হবে যেটা অডিয়েন্স ভাববে আগে দেখেনি বা তারা চিন্তা করেনি, এই সমস্ত কিছু দেখাতে গিয়ে না মূল বক্তব্যটা কোথাও গিয়ে হারিয়ে যায়। তার ফলে গল্পের যে ড্রামাটা সেটাই ব্যাকফায়ার করছে। ইনফ্যাক্ট আপনি যদি সিনেমাটা ভালো করে দেখেন এবং বোঝার চেষ্টা করেন, সেকেন্ড হাফ আসার পর আপনার মনে হবে এটা আরও 15 মিনিট এগিয়ে ফার্স্ট হাফে যেখানে ইন্টারভেল ব্লক হচ্ছে, সিনেমাটাকে এন্ড করে দেওয়া যেতে পারতো। সিনেমাটার অনেক বেশি পোটেন্সিয়াল তাহলে পরে দেখা যেত, অনেক বেশি সিনেমাটা ভালো কিছু অফার করতো, আমাদের হোল্ড করতে পারতো। বাট যেহেতু সেই জিনিসটা করতে পারে না, তাই পুরো প্রসেসটাকে না আমরা সেইভাবে এনজয় করি না। আমি যেমন বললাম, একটা সিনেমার কিছু ডেপথ থাকে। আমি যখন অডিও ভিজুয়াল স্টোরি টেলিং দেখছি, আমাকে যদি সেই স্টোরিটা শেষ পর্যন্ত হোল্ড করতে না পারছে, আমাকে যে সাসপেন্সগুলো দেওয়ার কথা পরিচালক ভাবছে বা যিনি গল্প লিখছেন তিনি ভাবছেন, আমি যদি সেগুলো আগে থেকে গেস করে নিতে পারি, সেই টুইস্টগুলো আমার জন্য ওয়ার্কই না করে, তাহলে পরে সেই গল্পের প্রতি আর ইন্টারেস্ট থাকে না। কারণ যদি 3টে জিনিসও প্রেডিক্ট করতে পারি, 2টো জিনিসও আমার মনে হয় যে আমার চিন্তার বাইরে কিছু করলো, তখন সেই মজাটা পাওয়া যায়, সেই একটা জায়গা ক্রিয়েট হয়। অনেক জিনিস আছে যেগুলো অপ্রয়োজনীয়ভাবে দেখানো হয়েছে, অনেক কিছু জিনিস আছে যেগুলো বাড়তি দেখানো হয়েছে, তার ফলে সিনেমাটা একটা ভালো সিনেমা হয় না, একটা অ্যাভারেজ সিনেমা হয় না, একটা বিলো অ্যাভারেজ হয়ে যায়। কারণ একটা গল্পের না একটা কম্প্যাক্টনেস থাকে, একটা ইম্প্যাক্ট থাকে, এবং সেটা শুধুমাত্র ফার্স্ট হাফ দিয়ে আমরা জাজ করতে পারি না, তার ওভারঅল ডিউরেশন, পুরো গল্পটা একসাথে স্ট্রাকচারে এনে আমরা এই ভার্ডিক্ট দিতে পারি যে সিনেমাটা ভালো হলো। আমি সিনেমাটা দেখে এসে পরে সিনেমাটার রেস আমার মধ্যে থাকলো, সিনেমাটা দেখে এসে পরে আমি একটু ভাবলাম সিনেমাটা নিয়ে, আচ্ছা এই সিনটাকে কেন এইভাবে দেখালো, আচ্ছা ওর সাথে যে ওর ওই ডায়লগটা মানে কিউটা দেওয়া হলো সেটা কি তাৎপর্য ছিল, সেটি কি শুধুমাত্র হোমাজ, সেটি কি শুধুমাত্র পলিটিক্যাল পোকিং, না সেটা অন্য কোনো জিনিস সিনেমার পরবর্তী ক্ষেত্রে অ্যাড অন হলো। এই ব্যাপারগুলো না একটা সিনেমার প্রসেসের মধ্যে একটা অডিয়েন্স হিসেবে কাজ করানো খুব দরকার, যেটা এই সিনেমা করতে পারে না। এবং আমার মনে হয় যে কটা জিনিস নিয়ে আমি কথা বললাম সেগুলো সৃজিত কিন্তু খুব ইজিলি অ্যাচিভ করতে পারে, সেরকম মানের ডিরেক্টর সৃজিত মুখার্জি। বাট আমি জানি না কেন এই সিনেমাটা নিয়ে এত হাইপ ছিল, এত এক্সপেকটেশন ছিল, এত কিছু ছিল, যেটা পূরণ হয় না। রাদার আমি বলবো সৃজিত মুখার্জির আপনি যদি লাস্ট কয়েকটা কাজ দেখেন, সত্যি বলে সত্যি কিছু নেই ছাড়া, তিনি যেন কোথাও গিয়ে পুরনো জিনিসেরই এনক্যাশমেন্ট করছেন। এটা আমি আগেও বলেছি, যে জিনিসটা আমি সৃজিতের কাছ থেকে এক্সপেক্ট করি না। আমি চাই সৃজিত নিজের গল্প লিখুক, আবার নতুন করে কাজ হোক, এমন গল্প অফার করুক যাতে মানুষ, বাঙালি যে জন্য বসে থাকে, সেটার জন্য অপেক্ষা করে থাকে, সেটা যেন অ্যাচিভ করতে পারে। এবারে আমি এই কম্প্যারিজনে যাচ্ছি না যে কিল বিল সোসাইটি বা হেমলক সোসাইটি কেন কিভাবে ব্লেন্ড হচ্ছে বা কেন কিভাবে আসছে,
কারণ হেমলক সোসাইটি তারপরে অনেক ওই হেমলক যে একটা বিষ হয় সেটা নিয়ে অনেক কাজ হয়েছে। আপনি যদি গোয়েন্দাগিন্নিও দেখেন ফর এক্সাম্পল, তার একটা এপিসোড ছিল যেখানে হেমলক নিয়ে একটা কাজ হয়েছিল, বা ওই বিষটা নিয়ে। আমরা আগে জানতামও না হয়তো যে হেমলক বলে একটা জিনিস হয়। বা আপনি যদি ওই সিনেমার ক্যারেক্টার ডেপথ দেখেন না, যে ক্যারেক্টারগুলো এখনও আমাদের মনে আছে, যে ক্যারেক্টারগুলোর ব্যাপ্তি এতদিন ধরে আছে। এবং সৃজিতের সিনেমার এটা কিন্তু একটা হিউজ প্লাস পয়েন্ট যে তার সিনেমার চরিত্র মনে থাকে আমাদের। তো এই সিনেমাটা সেই রকম কিছু অফার করছে না। আমার মনে হয় ওয়ান টাইম আপনারা দেখতে পারবেন বা দেখবেন এবং তারপরে ভুলে যাবেন। এটা একটা ভালো লাভ স্টোরিও হতে পারেনি, একটা ভালো মেসেজ দিচ্ছে সেই রকম কিছু একটা এন্ড পয়েন্টেও সিনেমাটা নিয়ে যেতে পারেনি, এবং অবশ্যই ড্রামাও বিল্ড আপ হয়নি। তাই আমার কাছে এটা একটা বিলো অ্যাভারেজ সিনেমা, যেটা দেখে আমি প্রচণ্ড হতাশ হয়েছি। বাকি তোমরা যদি দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।